মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার গোপন বৈঠক নিয়ে যা জানা গেল। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল, বিবিসি অনুষ্ঠানে জানালেন ভলকার তুর্ক। ওবায়দুল কাদেরের সর্বশেষ লোকেশন দেখা গেছে মোহাম্মদপুর, তাহলে ওবায়দুল কাদেরের অবস্থান কি বাংলাদেশেই? পরিণতি টোকাই লীগের মতো হতে বেশি সময় লাগবে না বলে ছাত্রদলকে হুমকি দিলেন সার্জিস আলম। শেখ হাসিনার জন্য ভারত ঠিক কত দূর যেতে রাজি, কি বলেছেন মোদি? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার গোপন বৈঠক নিয়ে যা জানা গেল। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এবং তথ্য যাচাইয়ের জন্য রিউমার স্ক্যানার নামক আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অনুসন্ধান করেছে। তবে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বিষয়টির সত্যতা উঠে এসেছে। সোমবার 3 মার্চ রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরানো সরকারি সফরের ভিডিওকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচার করা হচ্ছে। সিটিং নিউজ নামের ইউটিউব চ্যানেলে 2019 সালের 23 নভেম্বর কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনুন শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যে ভিডিওর সঙ্গে শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় মূল ভিডিওর 15 সেকেন্ড থেকে 41 সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওর সেই অংশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য প্রদান করতে দেখা যায়। পরবর্তী সময় ইলেকট্রনিক গণমাধ্যম 71 টিভি এর ইউটিউব চ্যানেলে 2019 সালের 22 নভেম্বর একান্ত বৈঠকে বসেছে শেখ হাসিনা ও মমতা শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায় সেই ভিডিওতে শেখ হাসিনার পরনে থাকা শাড়ির সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা তার পরনে শাড়ির মিল রয়েছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে বাংলাদেশ ভারতের ঐতিহাসিক দিবারাত্রির এস্টেটের উদ্বোধনীতে অংশ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছর 22 নভেম্বর সরকারি সফরে কলকাতা পৌঁছান। অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের তথ্য সঠিক নয়। পুরনো সরকারি সফরের ভিডিও প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল, বিবিসির অনুষ্ঠানে বললেন ভলকার তুর্ক। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন সাকারের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন তুর্ক। বলেন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, সেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। তিনি বলেন, আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার, ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক দমনপীড়ন হচ্ছিল। তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। তিনি জানান, আমরা প্রকৃত পক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি। যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার তুর্ক বলেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি অনুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছিল তা তদন্ত করতে বললেন। আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল। তিনি আরো জানান, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেয়, আমরা কথা বলায় এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। পরিণতি টোকাই লীগের মতো হতে বেশি সময় লাগবে না বলে ছাত্রদলকে হুমকি দিলেন সার্জিস। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলমের উপস্থিতি নিয়ে চিৎকার চেঁচামেচির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার রাত 10টার পরে আবাসিক এলাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এই ঘটনাটি ঘটে। ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার ভিডিও পোস্ট করা হচ্ছে এবং কিছু লোক দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বসুন্ধরা
দ্বারা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এ ঘটনায় বুধবার দিবাগত রাত 2:45টার দিকে সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের সাথে গল্প আড্ডা হয়, চায়ের আড্ডা হয়। তিনি আরো বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি এবং ইউনাইটেড ইউনিভার্সিটি এর শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম। তখন দেখি 10 থেকে 12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। তাদের মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। সার্জিস আলম বলেন, আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, তবে তারা আমার সঙ্গে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। কয়েকজন স্টুডেন্ট হলেও বাকিরা ভাড়া করা দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। সার্জিস আরও বলেন, পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে থাকা দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে আমার সাথে থাকা শিক্ষার্থীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। এ ঘটনা দ্রুত বিচার দাবি করে সার্জিস আলম বলেন, 16 বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর যদি আজ ছাত্রদলের কেউ টোকাই লীগের মতো আচরণ করে তবে তার পরিণতি টোকাই লীগের মতো হতে বেশি সময় লাগবে না। প্রত্যক্ষদর্শীরা জানান, সার্জিস আলম বুধবার সন্ধ্যা 7টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় আসেন এবং 3 ঘন্টা ধরে ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেন। রাত 10টার পর প্রায় 15 জন তরুণ হঠাৎ সার্জিসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে দুই পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সার্জিস তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন এবং পরে গাড়িতে উঠে চলে আসেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শেখ হাসিনার জন্য ভারত ঠিক কত দূর যেতে রাজি, যা জানালেন মোদি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। ভারতের ধারণা ছিল এটা একটি স্টপ ওভার আর তার মেয়াদ বড়জোর 6-7 ঘন্টার জন্যই। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। 6 মাস পেরিয়ে আজ 7 মাসে ঠেকলেও তাকে এখনো পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন। এতদিন কেটে গেলেও হাসিনাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার কোনো আভাস দিল্লি দেয়নি। অতিথি হিসেবে থাকলেও তিনি এখনো ভারতে রাজনৈতিক আশ্রয় পাননি। তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হচ্ছে, এটা যেমন ঠিক তেমনি গত মাসেই ভারত শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে। রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলছেন। এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয় একাধিকবার বলেছে বাংলাদেশের সঙ্গে ভারতও সুসম্পর্ক চায়, তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে। এদিকে শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার অনুরোধ আসার 2.5 মাস পরও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত। শেখ হাসিনা নিজেও যদি তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথাও বলেছেন, তবে ভারত বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনের সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি। তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনা কি, বা অন্যভাবে বললে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটা যেতে প্রস্তুত? ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দেবে না। সাবেক এই শীর্ষস্থানীয় কূটনীতিবিদ বিবিসি বাংলাকে বলেছিলেন, যদি বলেন এখন ফিউচার কি, শেখ হাসিনার ফিউচার সি অবভিয়াসলি ইজ নট গোয়িং এনিহোয়ার। তিনি স্পষ্টতই অন্য কোথাও যাচ্ছেন না আমার ধারণা। তিনি বলেন কারণ অন্য জায়গায় হয়তো অতটা সুবিধা করতে পারছে না বা ওরকম কিছু। আর ভারতে আছে, ঠিক আছে, থাকবে। হাসিনা আগেও থেকেছে, 75 থেকে 81 সাল পর্যন্ত তো এখানেই ছিল। বিদেশের রাজনৈতিক নেতা নেত্রীদের যদি কোনো কারণে ভারতে চলে আসেন তাদের জোর করে নিজ দেশে ফেরত পাঠানোটা যে কখনোই ভারতের নীতি নয় সেটাও তিনি মনে করিয়ে দিচ্ছেন। চক্রবর্তীর কথায় আমাদের কোনোদিন এরকম পলিসি নেই যে একজন পলিটিক্যাল পার্সনকে জোর করে ফেরত দেওয়া। দালাই লামাও তো যেমন এখনো ইন্ডিয়াতেই আছেন। তিনি আরো বলেন, তাই আমরা মনে করি আমাদের এখানে যারা আশ্রয় নিয়ে আসেন তাদের প্রতি আমাদের একটা বলতে পারেন সাংস্কৃতিক ব্যাপার বা একটা নীতিগত ব্যাপারও আছে যে তাদের আমরা জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো না। শেখ হাসিনার ক্ষেত্রেও এটাই আমার মনে হয়। শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে অন্তর্বর্তী সরকার ভারতকে যে অনুরোধ জানিয়েছে সেটারও কোনো ভবিষ্যৎ দেখছেন না তিনি। পিনাক
চিরাগ রঞ্জন চক্রবর্তীর মতে যে মামলার বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তাহলে সেই অনুরোধ খারিজ করার বিধান প্রত্যর্পণ চুক্তিতেই আছে এবং সেই যুক্তি প্রয়োগ করে ভারত এই অনুরোধ নাকচ করে দিতে পারে।